ভাই একদম টাটকা পাড়াই, ও আমাকে সামনে, আমরা দুজন থেকে গাছে বসে থাকি, হ্যাঁ ওই পথে যাবেই। যাবেই। হ্যাঁ। তারপর গেলে আমরা ওরে দেখি তোর গাছের নিচে এসে যদি বসে থাকে, বসে থাকবে, হ্যাঁ আমরা উপরে থেকে কব বয়। বাবার নিয়ে গেলেন নটাবেগের থেকে। নটাবেগি থেকে, ওরে বাবা নটাবেগির বাঘ তো ডেঞ্জারাস ছিল। যাক এখন আমরা শিকার না হই, চলেন আগে। এর ভিতরে যদি কেউ লুকায় থাকে বোঝার উপায় আছে? এটা কি গাছ? এটা হচ্ছে হেতাল গাছ। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। মাঝখানে বেশ একটা লম্বা বিরতি গেছে, এরপর আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। আমরা নতুন করে সুন্দরবন যাচ্ছি। বেশ শীত পড়েছে, চারপাশে কুয়াশা। এর মধ্যেই আমরা মংলা থেকে রওনা হব। পশুর নদীর মাঝ বরাবর আমাদের লঞ্চ রাখা। এবার আমরা কয়েকজন মিলে যাচ্ছি দ্য বেঙ্গল অ্যাডভেঞ্চারে। দারুণ একটি অ্যাডভেঞ্চারাস ট্যুর হবে এবার। বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা বন্দর, এছাড়া নৌযান জাহাজ চলাচলের পথ হিসেবে ভীষণ ব্যস্ত এই পশুর নদী। আমরা রওনা দিচ্ছি, ভাটা লেগে গেছে। সামনে যে ট্রলারটি দেখছেন এটি সুন্দরবনের দুবলার চরের দিকে যাচ্ছে। সেখান থেকে এই ট্রলারগুলোই সাগরে যায়। আমরাও যাচ্ছি তাদের সঙ্গে তাল মিলিয়ে। আমরা তাহলে রওনা দিচ্ছি ভাই। আমরা তো মাস্টারে নিতে পারতাম, কই সে? ফোন করলে চলে আসতো মনে হয়। হ্যাঁ, মনে হয় বাড়িতে আছে। যাই হোক, এখন তো চলে আসছি, ঢুকে পড়ছি। সামনে ঢাংমারি যাচ্ছি, বুঝছো? এই যে কুমিরের খাল, এই যে খালি খালটাকে কুমিরের কোন, এনে কুমির নামে না। এখানে নামে, এখানে তো বড় নদী তো। এটা কুমিরের খাল। হ্যাঁ, এখানে কুমির ওই যে, আছে। ওই যে, ওই যে। এখানে আসে কুমির, এগুলো তো আসে। কারণ আমাকে তো বাধ্যতামূলক নামতে হবে। এটা কি জঙ্গল? পশুর নদীর পশ্চিমে ঢাংমারি খাল থেকে সুন্দরবনের শুরু, এবং এখানে একটি স্টেশন রয়েছে। এই ঢাংমারি খাল ভেতরে বেশ খানিকটা চলে গেছে। একটা সময় শিবসা নদীতে পড়া যেত এই খাল ধরে, কিন্তু এখন আর সেই অবস্থা নেই। খাল প্রায় বন্ধ হয়ে গেছে। আমরা অবশ্য ওই দিক দিয়ে যাচ্ছি না, আমরা পশুর নদী ধরে চলে যাব সোজা দক্ষিণে। সুন্দরবন শুরু হয়ে গেল, ওই ঢাংমারি পার হয়ে আমরা আগাচ্ছি। এর পরের খালের নাম করমজল, যেখানে একটি পর্যটন কেন্দ্র রয়েছে, কিছু বন্যপ্রাণী দেখা যায়। করমজল খালে প্রচুর কুমির, কাজেই ভুলেও সেদিকে যাওয়া যাবে না, নামা যাবে না। এরপরের খালের নাম জংরা, তারপরে মরা পশুর, এরপরে সোজা ভদ্রা নদী। ভদ্রা নদীর পরে চাইলেবগি খাল, এরপরে বড় খাল বলতে তেমন বড় নয়, ছোট্ট একটি খাল, তার মুখে একটি ফরেস্ট অফিস রয়েছে যার নাম হচ্ছে পাশাখালী। এরপর আরও ছোট ছোট কয়েকটি খাল পেরিয়ে চারগাং, পশুর এবং শিবসা নদী সেখানে একসঙ্গে মিলেছে। এরপরে একেবারে সাগর পর্যন্ত চলে যাওয়া যায় সরাসরি গেলে। অবশ্য আমরা এবারের সফরে এই পথে যাব না, আমরা যাব শ্যালা নদী দিয়ে। শ্যালা নদীতে ঢুকতেই এখানে প্রথম যেই খালটি পড়বে, যে ফরেস্ট অফিসটি পড়বে, তার নাম হচ্ছে নন্দবালা। এখান থেকে সোজা সাগরে চলে যাওয়া যায় এক নদী ধরে। তবে আমরা প্রথমে যাব কটকায়। সেই পর্যন্ত যেতে যেতে আমাদের বেশ কয়েকটা পরিচিত জায়গা অতিক্রম করতে হবে। তার মধ্যে যেমন রয়েছে মৃগামারি খাল, এরপরে আন্ধারমানিক, সেখান থেকে ট্যাংরা খাল একেবারে উত্তর পূর্ব দিকে চলে গেছে। এই খালের নাম কি? সুন্দরবনের খালগুলোর নাম বলতে বলতে আমার একেবারে বেগতিক অবস্থা। আপনাদের একটু আগে বলছিলাম যে মৃগামারি খাল, এটি সেই মৃগামারি খাল। এখানে একসময় একটি ফরেস্ট অফিস ছিল, টহল ফাঁড়ি ছিল, কিন্তু বনদস্যুদের অত্যাচারে সেই অফিসটি বন্ধ করে দিতে বাধ্য হয় বন বিভাগ। এটি মৃগামারি খাল। মনে রাখবেন এই খালের কথা, আমি কোনো একটি সফরে এই খালের ভেতরে যাব, এখানকার জেলেদের সঙ্গে বেশ কয়েকদিন সময় কাটাবো। যাই হোক, আমরা সোজা চলে যাচ্ছি দক্ষিণ দিকে। আমাদের এবারের গন্তব্য সোজা কটকা। এটা মনে হয় তাম্বুল বনিয়া।
সুন্দরবনে প্রতিটি সন্ধ্যা, প্রতিটি সূর্যাস্ত কিংবা প্রতিটি সূর্যোদয় অসাধারণ। বিশেষ করে বর্ষার মৌসুমে এটি একেবারেই অন্যরকম। এদিকে চাঁদের হিসেবে পূর্ণিমা, তাই সূর্য একদিকে ডুবছে, অন্যদিকে উঠেছে বিশাল বড় একটি চাঁদ। অদ্ভুত সুন্দর চারপাশটা। এটা হচ্ছে হোমরা খাল, দারুণ। সেই সকাল থেকে একটানা চলছি। সন্ধ্যা নামলো, আমরা খালের দুপাশটা নজর রাখছিলাম। কটকার কাছাকাছি পৌঁছে গেছি। পূর্ণিমা রাত, আমরা এই রাতটা চাঁদ দেখেই কাটিয়ে দিলাম। রাত পার হলো, সকাল হওয়া দেখলাম লঞ্চে বসে। আমরা কটকায় লঞ্চ ভিড়িয়েছিলাম। কুয়াশা এবং শীতের সকাল বলে সময়টা অসাধারণ কাটছিল। কি অবস্থা, নোংর তুলতেছে নাকি? না না ভাই, তাহলে এটা দিচ্ছে। কি করতেছে? এই পাশে একটা খাল ঢুকছে, এটা কি জামতলা? তো এই, জানতো। ও, আমি তো জামতলার মুখেই আছি। কুয়াশা, সুন্দর। ওদের সকালের নাস্তার সময় হয়েছে। জায়গাটি ভীষণ সুন্দর এবং বন্যপ্রাণীতে ভরা। কটকা খালটিও অসম্ভব সুন্দর, আবার ভয়ঙ্করও, কারণ এই খালে বিশাল বড় একটি কুমির রয়েছে। যাই হোক, আমরা সকালের নাস্তা টাস্তা সেরে সোজা নেমে পড়লাম। চলে গেলাম একদম ফরেস্ট অফিসের শেষ প্রান্তে। ওয়াকওয়ে দিয়ে হেঁটে এই জায়গা পর্যন্ত যেতে খুব বেশি সময় লাগে না, কিন্তু সেখানে গেলে একবারেই দাঁড়িয়ে পড়তে হয় বন্যপ্রাণীদের দেখে। হাঁটতে হাঁটতে আমরা আরেকটু সামনে চলে এসেছি। এই জায়গাটা আরও বেশি সুন্দর, যদিও একটু একটু কাদা রয়েছে, তারপরেও বেশ হাঁটা যাচ্ছে। চারপাশে খেয়াল রাখতে রাখতে আমরা পৌঁছে গেলাম একটি পুকুর পাড়ে। বাঘ আছে কয়টা? গতবার বললো তো 12টা 13টা, 114টা, সরি 125টা। আর এই সুন্দরবন হচ্ছে 6000 বর্গ কিলোমিটার। রাইট। তো এর মধ্যে তাহলে কত বর্গ কিলোমিটার একটা করে ভাগ পড়ে? তাদের ভয়ে আমরা নাই হয়ে গেছি। আচ্ছা, এটা হচ্ছে টাইগার শিলা। আমরা এই ডেট ধরে এটার ডরে আমরা শেষ হয়ে যাচ্ছি একদম। ও আচ্ছা, জোয়ারের জন্য এটা উঁচু। হ্যাঁ, যখন ওই যে একটা পুকুর প্রাণীগুলো এখানে আসবে না? পুকুর করছে পানি, মিঠা পানির জন্য। আর একটা হচ্ছে যে যখন যখন ইয়ে হবে, ওই জলোচ্ছ্বাস হলে এগুলো সব ডুবে যায়। তো তখন এগুলো তখন এখানে এসে, হ্যাঁ। কিন্তু আমার কাছে সন্দেহ লাগে যে মানে এটা না থাকলে তাহলে কি বাঘ থাকতো না? না, কেন থাকবে না? এটা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়েছে তো, কিন্তু এটা না এখানে থাকলেও এসে বাঘ থাকে? থাকবে। আপনার ইয়ে যে অভিজ্ঞতা, হাইটাইটের সময় কিছু কিছু ক্ষেত্রে বাঘ না হটলো তো হরিণরা আসে। হ্যাঁ, না ঠিক আছে, জায়গা করে দাও। বাঘের ব্যাপারে একটা জিনিস আমাদের অনেকে জানা না, যেটা হচ্ছে বাঘ কিন্তু গাছে উঠে, জোয়ারের সময় গাছে উঠে। হ্যাঁ, তো গাছে উঠতে এটা অনেকেই জানেন না। হ্যাঁ, গাছে উঠে থাকে, গাছে ঝুলে থাকে। গাছে ঝুলে থাকে, এবং বাইন গাছটা এরকম, বেশিরভাগ সময় বাইন গাছেই হ্যাঁ, থাকে। বাইন গাছটা এরকম ঢালু চওড়া। এটা হচ্ছে ডাল পাতা ছিড়বো না। টাইগার টিলা। হ্যাঁ, এখানে তাহলে এই যে টিলাগুলো 400 বছর আগের, রূপে হ্যাঁ ভাই, পর্তুগিজ আমলের। চলে আইছি আমরা। হ্যাঁ, 10 নম্বর টিলা চলে আইছি। না 4 নম্বর 3 নম্বর। আরে 3 নম্বর টিলা করতে। চলে। এটা তাহলে আরেকটা টিলা না? এটা উঠে পাইছে নাকি ভাই? হ্যাঁ, আরো কি ছিল এটা? এটা অনেক উঠছিল। আচ্ছা। সবচেয়ে বেশি উঠছিল। মানে সব ওই যে জোয়ারগুলাই লবণের
হ্যাঁ লবণ। এইগুলা দেখেন তাহলে হ্যাঁ এই যে খোলা। এই যে আচ্ছা এখানে যে মাটির খোলা এটা বলতেছেন এগুলো আসলে ওই ছোট 400 বছর। হ্যাঁ এই যে নতুনের মতো লাগে তাহলে এখানে যে পানি আসে লবণ পানি। আর মাটির তলে ছিল চকচক করতেছে না? এই যে এটা লবণের এটা কেমন খোলা। লবণ? ঠিক আছে, এটা তো যখন পানিতে ধুয়ে যাচ্ছে বড় জোয়ার গলায়, ঠিক আছে, এখানে কিন্তু পানি তুলে দিতে হবে। তার মানে 400 বছর আগে এখানে মানুষ ছিল। হ্যাঁ এখানে বন্দি হইতো মানুষ, জিম্মি করে নিয়ে আসতো। যেমনি করে কাজ করাইতো আর কি, কাজ করাইতো। লবণ চাষ করাইতো। এইগুলো একটা সময় এখান থেকে আমাদের 380 থেকে 420 বছর আগে এখানে মানুষজনকে ধরে নিয়ে এসে জিম্মি করে লবণের কাজ করা। আবির মানে এটা কি ইয়েরা মানে বাংলাদেশি লোকজন ধরে নেন তো দস্যুরা ওলন্দাজদের সময়। ওলন্দাজদের সময়কার থেকে আমল থেকে শুরু এটা। পুকুর পাড় থেকে আমরা ফিরে আসছিলাম, কিন্তু কখন যে পথ ভুল করে ফেলেছি আমরা নিজেরাও বুঝতে পারিনি। আমরা টাইগার টিলা 5-এর কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ তো সেই হিসাব করে আমার আগে বললাম যে গন চলতিছে। এই যে মামু, এই যে এই যে সামনে কেউ গেছে না, এই যে এই যে মামু গেছে কিন্তু এখন না পুরনো না কিসের পুরানো, কিসের পুরানো? মাটিতে এখন শক্ত, এখন বসবে না মাটি দেবে। তাহলে ওই যে পানিতে মামু কিন্তু কখনো হতে পারে বাগের পাই ছাপটা। ফিরেছে ভাইজান। তুষারদা মামুর লাইন কোনটা, কোন দিক গেছে? এই সোজা রাস্তা দিয়ে এদিক গেছে। যেদিকে যাচ্ছে এইদিকে। এটা কি দেখে বোঝা যাচ্ছে কিরকম সাইজ? এটা হলো ছোট মায়া, এই যে ও দেখলে বোঝেন? এই যে এই যে এই যে, হ্যাঁ ফুটপ্রিন্ট ঠিক করে দেখেন, মাদিনা মদ্দা এটা না নখের মাথা ভোতা হ্যাঁ সব। এই যে এটা, এই যে এটা এটা মায়াটার একটু ছোট ভাই। এই যে নখের মাথা ভোতা চলেন। হ্যাঁ ওর একটা মজার ঘটনা আছে। হ্যাঁ এই সামনের পা দুটো দেখবেন এই ফাঁকা, একটা পা থাকবে একটা পা। আর পিছনের 2 পা এক জায়গায় একসাথে থাকে, মনে হয় যেন 3 পা। এটা হচ্ছে 2 পা এক জায়গায়, এটা হচ্ছে শব্দ করেন না, বাড়তি শব্দ করেন না। আরে আল্লাহ, আছে আছে আছে। আমরা কি অন্য লাইন ধরতেছি? সব পাড়া মারাতে হয় না। এই জায়গাটা অদ্ভুত রকম আর কি। স্পষ্ট বাঘ হাসছে। এখানে এসে একরকমের শিহরণ জাগছে, ভীষণ ভয়ও লাগছে। কারণ এখানে হরিণের পায়ের ছাপ, বন্য শূকরের পায়ের ছাপ এমনিতে দেখছি, পাখ পাখালির শব্দ শুনছি। দূর থেকে একবার খুটখাট আওয়াজ শুনলাম, মনে হলো বাঘ ডাকছে অথবা বাঘের নড়াচড়া। যাই হোক সেটা নিশ্চিত ছিলাম না, কিন্তু কাছাকাছি যেতেই বুঝলাম ঘটনা সত্য। তো মনে হচ্ছে টাটকা টাটকা লাগে। বড় 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 একদম টাটকা পাড়া কিন্তু আপনার এবং আমার কান পরিষ্কার। সামনে হাঁটিছি বন্ধ করতে এই যে এখনো গন্ধ নেই না, একটা না ভাই একদম টাটকা পাড়াই। ও আমাকে সামনে, একদম সামনে, এই আর এই মানে সিলি পাইটে দিছে। তো একটু আওয়াজ করে যাবে না? আওয়াজ করে আমরা আওয়াজ করতে করতে আসতেছি, ও সামনে যাচ্ছে। একদম টাটকা পাড়াই। আমরা কি আর আগাবো না? ভাই এদিক মানে মামা এদিকেই গেছে। ভাই মামাকে তাহলে আশেপাশে আছে, ছাপ তো স্পষ্ট। খুব পুরনো ছাপ হতো না। না না না, একদম এইটা তো একদম আমরা আসতেছি, ও সামনে দিয়ে যাচ্ছে এরকম মনে হলো আর কি। যাই হোক সবাই ব্যাক করেন। কি ভাই কেমন লাগে? আমরা 2 ভাই থাকি, আমরা 2জন থেকে গাছে বসে থাকি। হ্যাঁ ওই পথে যাবেই, যাবেই। হ্যাঁ তারপর গেলে আমরা দেখি তোর গাছের নিচে এসে যদি বসে থাকে, বসে থাকবে, হ্যাঁ আমরা উপরে থেকে কব বয়। বাবার না চলেন চলেন, হ্যাঁ, আমরা ফিরি, আমরা চলো আমরা ফিরি, চলেন চলেন। ও না হলে মনে করবে যে ওরে পিছু নিছি আমরা। হ্যাঁ চলেন।
বাঘের নেচার আমি এই লোকটা তো বলছে আমি চাই না। বাঘের নেচার আমি বুঝি না, তো বুঝলে আমি যেতাম। আমার বাঘ সম্পর্কে তাই না, বাঘ সম্পর্কে আমার কোনো ধারণা নাই। ও বিষয়ে যদি জানতাম তাহলে আমি বলতাম যে যাব বা যাব না। লাশ ছাড়াতে গেলেও ভয়, ভয় না, ওই লাশ এই তো সব আছে। লাশ ছাড়ানো মানে কি ওর খাবার কেড়ে নেওয়া? কেড়ে নিয়ে আসছে যখন আমরা উল্টো ভাবে আইছি, এইভাবে পিছুচ্ছে আর গুলি বাজে ঘুটাতে ঘুটাতে আইছি। মানে স্টাফে নিয়ে গেলাম নটাবেগের থেকে। নটাবেগি থেকে? ওরে বাবা, নটাবেগির বাঘ তো ডেঞ্জারাস ছিল। আমি ওই জায়গায় চাকরি করে আছি। মানে সেই তালপট্টি আর কি, তাই না? এই পাশে, হ্যাঁ বুঝছি। একটা কুকুরের মুখ থেকে যদি খাবার আমরা কেড়ে নিই, ও কিরকম করে? ও কিন্তু শিকারে আইলো, বুঝছেন? এইটা এ তো শিকার করে এবং হেঁটে বেড়াতে যাবে শিকারের জন্য। হ্যাঁ, এবং শিকারের জন্য সে কিন্তু যাক, এখন আমরা শিকার না হই, চলেন আগে। হ্যাঁ, আচ্ছা, এর ভিতরে যদি কেউ লুকায় থাকে বোঝার উপায় আছে? এটা কি গাছ? এটা হচ্ছে হেতাল গাছ। আমরা তো যতদূর জানি বাঘের লুকানোর সবচেয়ে জায়গা হচ্ছে হেতাল বন। হ্যাঁ, হেতাল বন। একটা ডাক শুনছি, তাই না? এই হাঁটেন, সবাই হাঁটেন। একটা এরকম আওয়াজ না, আমি 2 বার শুনছি। বের করে দিতে হবে, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, না এই সাবধান সবাই। না বুঝে পথ ভুল করে বেশ বিপদের মধ্যেই ঢুকে পড়েছিলাম। যাই হোক, দ্রুততম সময়ের মধ্যে ফিরে এসেছি নিরাপদ জায়গায়। হ্যাঁ, ভরা জোয়ারে দেখতেছি, হচ্ছে বয়ার খাল নামে পরিচিত আর কি। সুন্দরবনে সতর্ক থাকতেই হয়। যাই হোক, আমরা নিরাপদ জায়গায় চলে এসেছি, তারপর ফিরতি পথ ধরেছি। ও তো যাচ্ছে, তো যাচ্ছে, শেষ নাই কোনো হরিণের। ওই যে লাইন, মোদ্দা হরিণ। সুন্দরবনের এদিকটাতে হরিণের অভাব নেই এবং অন্যান্য বন্যপ্রাণীও কম বেশি দেখা যায়। আমরা হেঁটে হেঁটে ফিরছি, তাই না? হরিণের স্বর্গরাজ্য। সুন্দরবনের এই অঞ্চলে এসে বন্যপ্রাণীদের সাথে সবসময় দেখা হয়। পর্যটকদের অনেকেই বাঘের দেখাও পেয়েছেন একই এলাকায়। আমরা চারপাশটা দেখতে দেখতে সতর্কতার সঙ্গে ফিরে এসেছি কটকা খালে, এবং যেতে যেতে আরেকটি অদ্ভুত ঘটনার মুখোমুখি হলাম। দূর থেকে হঠাৎ করে দেখে ভাবছি কি যেন সাঁতরে যাচ্ছে কটকা খাল ধরে। দূর থেকে ঠিক বুঝতে পারছি না, তবে একবার মনে হলো একজোড়া বাঘ সম্ভবত সাঁতরে খাল পার হচ্ছে। একদম দেরি না করে দ্রুত রওনা দিলাম ট্রলার চালিয়ে। কাছে গিয়ে দেখার চেষ্টা করব আসলে কি সেগুলো। থাক না, এই থাকো না, যাও যাও যাও, আস্তে আস্তে যাও। বানরের মতো শুকুর কেমনে বানর? এত বড় খাল পার হচ্ছে। তবে ভয় দিও না, ভয় দিও না। ঘুরাও ঘুরাও ঘুরাও, এদিকে ঘুরাও, এদিকে ঘুরাও। দুটি বন্য শূকর পার হচ্ছে সাঁতার কেটে। অদ্ভুত দৃশ্য। সুন্দরবনে অনেক রকমের দৃশ্য অনেকেই দেখেছেন। আমি এমনিতেই হরিণ বানরের নদী পার হওয়া, খাল পার হওয়া দেখেছি, কিন্তু বন্য শূকরের এরকম জোড়া বেঁধে খাল পার হওয়া এই প্রথম দেখলাম। দারুণ একটি ঘটনার সাক্ষী হলাম। এভাবে চলতে চলতে অনেক কিছুই দেখা হয়ে যায় সুন্দরবনে। সে কারণেই সুন্দরবনটা অসম্ভব ভালো লাগে। নানা কারণে সুন্দরবনকে রহস্যময় বলা হয়, সুন্দরবনকে সুন্দর বলা হয়, তবে বলা হয় ভয়ঙ্কর সুন্দর। সেই ভয়ঙ্কর সুন্দর এই জঙ্গলে আমরা
আগামী কয়েকদিন ঘুরে বেড়াবো, দেখবো, দেখাবো আমাদের অভিজ্ঞতাগুলো। ও, আমরা একদম শ্যালা নদীতে ঢুকে পড়লাম। হ্যাঁ, সন্ধ্যায় সন্ধ্যায় আমরা রওনা দিয়ে দিব এবারে আমাদের গন্তব্য দুবলার চর। চলতে চলতে রাত হয়ে গেল। কপিলমণি হয়ে দুবলার চর যাব। পূর্ণিমার রাত এবং চাঁদটাকে পাশে রেখেই আমরা সারা রাত চলবো। ভোরবেলা পৌঁছাবো দুবলার চরের আলোর কোলে। কালকের পর্বে সেখানেই দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।